এই চাকরির পরীক্ষার ধারাবাহিক পর্ব হিসেবে আজকে সামনে অনেক পরীক্ষা বিসিএস এবং প্রাইমারি পরীক্ষার জন্য আপনারা প্রস্তুতি নিচ্ছেন। আশা করি বাংলা ক্লাসের এই ব্যাখ্যামূলক এবং প্রশ্নের যে সমাধান দিচ্ছি সেটা থেকে উপকৃত হবেন। শেষ পর্যন্ত ক্লাস দেখার জন্য আমন্ত্রণ রইল। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, চলুন আমরা ক্লাসে যাই। প্রথম প্রশ্ন দেখেন, কারক থেকে বাবাকে বড্ড ভয় পায়। পরীক্ষার প্রশ্ন ছিল এইটা যে বাবাকে কোন কারকে কোন বিভক্তি। শিক্ষার্থী বন্ধুরা, আপনারা জানেন যে কারক 6 প্রকার, তার মধ্যে কর্তৃকারক, কর্মকারণ, করণ, সম্প্রদান, অপাদান, অধিকরণ। বাক্যের মধ্যে যদি কোথাও ভয় কথাটি থাকে, উৎপন্ন, রক্ষিত, জাত, চ্যুত, আরম্ভ, ভয়, রক্ষিত, এই ভয় কথাটা থাকলে সেটা অপাদান কারক হয়। তাহলে এটা হচ্ছে অপাদান কারক। অপাদান কারক। আর দেখেন এর সাথে যে বিভক্তিটা আছে, আমরা জানি যে কে দুইটা বিভক্তি আছে, একটা হচ্ছে কে চতুর্থীতে আছে, একটা হচ্ছে দ্বিতীয়াতে আছে। দেখেন শুধুমাত্র সম্প্রদান কারকে যদি কে থাকে, অর্থাৎ যে কারকে দান করা বোঝায় সেখানে কে থাকলে চতুর্থী হয়, বাদ বাকি অন্যান্য কারকে কে বিভক্তি থাকলে সেটা দ্বিতীয়া হয়। তাহলে এখানে অপাদান কারকে দ্বিতীয় বিভক্তি। এটা সরকারি চাকরি পরীক্ষায় কোনো একটা পরীক্ষায় এসেছে। শিক্ষার্থী বন্ধুরা, পরের প্রশ্ন দেখ, সঠিক বানান কোনটি? এখানে উত্তর ছিল দেখেন বাল্মীকি। শিক্ষার্থী বন্ধুরা, আপনারা জানেন যে ভারতীয় উপমহাদেশের অর্থাৎ সংস্কৃত ভাষায় দুটি বড় মহাকাব্য লেখা হয়েছে, একটা হচ্ছে মহাভারত আর একটা হচ্ছে রামায়ণ। সেই রামায়ণের যে সংস্কৃত ভাষায় রামায়ণ লিখেছেন তার নাম হচ্ছে বাল্মীকি। লয়ময় দীর্ঘিকার আছে প্রথমে, পরে আছে রস্যিকা। তাহলে এই বানানটা অবশ্যই খেয়াল করবেন, এটাও সরকারি বিভিন্ন চাকরি পরীক্ষায় প্রশ্নগুলো এসেছে। আমি যে প্রশ্ন সমাধান দিচ্ছি বিগত বিভিন্ন পরীক্ষায় সরকারি চাকরিতে এই প্রশ্নগুলো এসেছে। আপনারা অবশ্যই বানান থেকে এই প্রশ্নগুলো পাবেন এবং আমার বানানের উপর টিউটোরিয়াল আছে, আপনারা সেখানে ঘুরে আসতে পারেন। লুঙ্গি কোন ভাষার শব্দ? লুঙ্গি, ফুঙ্গি, গামছা, লুঙ্গি, ফুঙ্গি, প্যাগোডা, এই কথাটা এরকম প্রচলিত আছে। আপনারা জানেন যে আমাদের পার্শ্ববর্তী দেশ মায়ানমার, যেখান থেকে রোহিঙ্গারা আসছে, সেই মায়ানমার আগে ছিল বার্মা, তাদেরকে বলা হতো বর্মি, অর্থাৎ বার্মাদের ভাষা হচ্ছে বর্মি। ঠিক আছে, সেই বর্মি ভাষার শব্দ হচ্ছে লুঙ্গি। ঠিক আছে, বর্মি। যদি বর্মি কথাটা না থাকে তাহলে মায়ানমার এই কথাটা থাকতে পারে। ঠিক আছে, বর্মি, লুঙ্গি, পুঙ্গি, গামছা, প্যাগোডা, এগুলো হচ্ছে বর্মি ভাষার শব্দ। পরীক্ষা ছিল কোনটি শীষ ধ্বনি? এখানে উত্তর ছিল যেটা, সেটা হচ্ছে তালব্য শ। শিক্ষার্থী বন্ধুরা, আপনারা জানেন যে বাংলা বর্ণমালার মধ্যে 3টি বর্ণ আছে যে বর্ণগুলো উচ্চারণে শ শ শব্দ হয়। আমরা জানি যে তালব্য শ, মূর্ধন্য ষ, দন্ত স, এই তিনটা হচ্ছে শীষ বা শ্বাস ধ্বনি। ঠিক আছে, এদেরকে আবার উষ্ম ধ্বনি বলা হয়। ঠিক আছে, তাহলে শীষ ধ্বনি এইটা অ্যান্সারই ছিল। আপনারা জানবেন যে শীষ ধ্বনি অপর দুটি হচ্ছে মূর্ধন্য ষ, দন্ত স। চিলে কোঠার সেপারি বলছে এই উপন্যাস কার লেখা? বাংলা সাহিত্যের অন্যতম একজন ঔপন্যাসিক হচ্ছে আখতারুজ্জামান ইলিয়াস। ঠিক আছে, উনি হচ্ছে এটা লিখেছেন। তাহলে আখতারুজ্জামান ইলিয়াস কথাটা বা বাক্যটা বা বানানটা আপনারা অবশ্যই খেয়াল করবেন। ঠিক আছে, তাহলে আখতারুজ্জামান ইলিয়াস উনি চিলেকোঠার সেপাই, খোয়াবনামা এই জাতীয় বিখ্যাত উপন্যাসিক উনি। ব্যাকরণ শব্দের অর্থ কি? দেখেন এর আগে একটা টিউটোরিয়ালে আমি দেখেছি ব্যাকরণ শব্দের উৎপত্তি কি, অথবা ব্যাকরণ কার সংবিধান। ঠিক আছে, ভাষার সংবিধান হচ্ছে ব্যাকরণ। আর এখানে বলছে ব্যাকরণ শব্দের অর্থ কি? ব্যাকরণ শব্দের অর্থ হচ্ছে বিশেষভাবে বিশ্লেষণ করা। বিশেষভাবে বিশ্লেষণ। এখন যদি পরীক্ষায় প্রশ্ন আসে ব্যাকরণ কাকে বিশ্লেষণ করে, ব্যাকরণ ভাষাকে বিশ্লেষণ করে। আবার যদি প্রশ্ন আসে ব্যাকরণের মূল ভিত্তি কি, সেটা হচ্ছে ভাষা। তাহলে ব্যাকরণের মূল ভিত্তি হচ্ছে ভাষা। ব্যাকরণ শব্দের অর্থ হচ্ছে বিশেষভাবে বিশ্লেষণ। কাকে বিশ্লেষণ করে? ভাষাকে বিশ্লেষণ করে। আর ভাষার সংবিধান হচ্ছে ব্যাকরণ। তাহলে ব্যাকরণ থেকে নানা ধরনের প্রশ্ন আসতে পারে। দেখেন পদ্মা নদীর মাঝি গুরুত্বপূর্ণ একটা উপন্যাস, কার লেখা?
ইংরেজিতে সিনেমা রয়েছে, আপনারা দেখতে পারেন দ্য বোটম্যান অফ দ্য পদ্মা, এবং বাংলাতেও সিনেমা রয়েছে পদ্মা নদীর মাঝি। বিখ্যাত এই উপন্যাস জেলেদের মহাকাব্য বলা হয়। জেলে জীবনের সুখ দুঃখ আনন্দ বেদনা তাদের কর্ম জীবন সম্পর্কে এখানে আলোচনা করা হয়েছে, অর্থাৎ পদ্মাপাড়ের লোকের বা জেলেদের জীবন চিত্র এটাতে ফুটে উঠেছে। মানিক বন্দ্যোপাধ্যায় সেই বিখ্যাত লেখক। মানিক বন্দ্যোপাধ্যায়। মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রকৃত নাম হচ্ছে প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়, ঠিক আছে। উনি পদ্মা নদীর মাঝি এই উপন্যাসটা রচনা করে 1936 সালে প্রকাশ হয়। যদি কখনো সাল আসে তাহলে এই বিখ্যাত সাল হচ্ছে 1936। তাহলে পদ্মা নদীর মাঝি মানিক বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত প্রশ্ন, বাংলা সাহিত্যের প্রাচীনতম বা প্রাচীন নিদর্শন কোনটি বা কি? দেখেন, বাংলা ভাষা ও সাহিত্যের প্রথম নিদর্শন হচ্ছে চর্যাপদ। আপনারা জানেন যে বাংলা সাহিত্যের যে প্রাচীন যুগ 650 থেকে 1200, এর মধ্যে চর্যাপদ লিখিত হয়। কবি ছিলেন 24 জন এবং 51টা কবিতা সম্বলিত এই গানের বইটা তৎকালীন বৌদ্ধ সিদ্ধাচার্যরা এটা রচনা করেছেন। তৎকালীন সমাজচিত্র অর্থাৎ সমাজের সকল ধরনের মানুষের কাজকর্ম, তাদের জীবনাচার এখানে প্রকাশ পেয়েছে। এখানে যখন এটা উদ্ধার করা হয়েছে নেপালের রাজদরবার থেকে, হরপ্রসাদ শাস্ত্রী উদ্ধার করেছেন 1907 সালে, তখন উদ্ধারকৃত পদ সংখ্যা হচ্ছে 46 এবং একটার অর্ধেক অর্থাৎ 46.5টি। তাহলে চর্যাপদ বাংলা সাহিত্যের প্রাচীনতম ভাষাতাত্ত্বিক নিদর্শন। সনেটের অংশ কয়টি? শিক্ষার্থী বন্ধুরা, আপনারা জানেন যে সনেট ইংরেজি শব্দ, এর ইটালীয় শব্দ হচ্ছে সনেটো, বাংলা হচ্ছে সনেট বা 14 লাইন বিশিষ্ট কবিতা বা চতুর্দশপদী কবিতা বলি। বাংলা সাহিত্যে প্রথম সনেটের আবিষ্কারক হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত। আপনারা জানেন যে 14 লাইন বিশিষ্ট কবিতা হচ্ছে সনেট, এর বাংলা নাম হচ্ছে চতুর্দশপদী কবিতা। বলছে এই সনেটের অংশ কয়টি? সনেটের অংশ 2টি। প্রত্যেকটা সনেটের 2টা অংশ থাকে। প্রথম 8 লাইন থাকে আর দ্বিতীয় 6 লাইন থাকে। 8 লাইনকে বলে অষ্টক আর 6 লাইনকে বলে ষষ্ঠক। অষ্টকে থাকে ভাবের প্রবর্তনা, লেখক যা ভাব করবেন সেটা সূচনা করেন, আর ষষ্ঠকে থাকে ভাবের পরিণতি। তাহলে বাংলা সাহিত্যে মাইকেলের যে কপোতাক্ষনদ বঙ্গভাষায় এই কবিতাগুলো হচ্ছে সনেট। তার একটা সনেট সংকলনে রয়েছে চতুর্দশপদী কবিতাগুলি। তাহলে সনেটের অংশ হচ্ছে 2টি। অবশ্যই খেয়াল করবেন, সনেট থেকে প্রশ্ন আসতেই পারে। দেখেন, লাভ ফাল এটি ধ্বনি পরিবর্তনের কোন নিয়ম? শিক্ষার্থী বন্ধুরা, বাংলা ব্যাকরণ যে টেক্সট বই রয়েছে অর্থাৎ নবম দশম শ্রেণীর যে ব্যাকরণ বই রয়েছে, এখানে ধ্বনি পরিবর্তনের নিয়ম আছে। এখানে 17 থেকে 17টা মতো নিয়ম আছে। এখান থেকে প্রশ্ন কিন্তু প্রায়ই এসে থাকে। লাভ ফাল, দেখেন এই লাভ লিখতে ল লাগেছে, ফ লাগেছে, এখানেও ল আছে, এখানেও ফ আছে, অর্থাৎ এই বানানের যে বর্ণগুলো এই বর্ণটা এখানেও আছে, কিন্তু স্থানটা পরিবর্তন হয়েছে। তাহলে শব্দের মধ্যে 2টি বর্ণের যদি স্থান পরিবর্তন হয় সেটাকে বলে ধ্বনি বিপর্যয়। এরকম আছে রিক্সা রিস্কা, পিশাস পিশাস, ঠিক আছে। তারপরে বাক্স বাষ্প, এই শব্দগুলো হচ্ছে ধ্বনি পরিবর্তনের, এটার নাম হচ্ছে ধ্বনি বিপর্যয়। তাহলে শব্দের মধ্যে 2টি ধ্বনির পরস্পর স্থান পরিবর্তনকে, অর্থাৎ বর্ণ এক থাকবে, স্থানটা পরিবর্তন হবে, এটা হচ্ছে ধ্বনি বিপর্যয়। দেখেন, প্রশ্ন আসছে জাহান্নাম হতে বিদায় এই উপন্যাসটি কার লেখা? আপনারা জানেন যে শওকত উসমান, উনি অসংখ্য উপন্যাসের জনক, উপন্যাস লিখেছেন। এই শওকত উসমান এই উপন্যাসটা রচনা করেছেন। তাহলে উত্তর হচ্ছে শওকত উসমান। শওকত উসমান, বিখ্যাত উপন্যাস জাহান্নাম হতে বিদায়, অবশ্যই ভালো করে খেয়াল করবেন। সাহিত্যের প্রথম, বাংলা সাহিত্যের বিভিন্ন উপন্যাস, নাটক, ছোট গল্প, প্রবন্ধ, অর্থাৎ বিখ্যাত সাহিত্যকর্ম কারা কোনটা রচনা করেছেন সেটা সালসহ অবশ্যই ভালো করে দেখবেন। আমার আর বাংলা এডুকেশনে এই জাতীয় ক্লাস রয়েছে, আপনারা ঘুরে আসতে পারেন। থেকে পরের দিন উৎসব, পরীক্ষা আসছে দিন কোন কারক? শিক্ষার্থী বন্ধুরা, কারক যে 6 প্রকার, এর মধ্যে সর্বশেষ কারকটা রয়েছে অধিকরণ কারক। অধিকরণ কারকের সংজ্ঞা হচ্ছে স্থান, সময়, ভাব, বিষয়। এই 4টা জিনিস যদি বোঝায়, স্থান, সময়, ভাব, বিষয়,
দেখেন স্থান, সময়, ভাব, বিষয়। আমি যদি বলি বাংলা, ইংরেজি, গণিত, বিভিন্ন বিষয়ের নাম বলি। ভাব হচ্ছে চোখে দেখে হৃদয় অনুভব করা জিনিস, যেমন আলোয় অন্ধকার দূর হয়, ঠিক আছে, সূর্যোদয় অন্ধকার দূর হয়, হ্যাঁ, কান্নায় শোক দূর হয়, এটা হচ্ছে ভাব। আর সময় আর স্থান তো অবশ্যই বোঝেন। তাহলে দেখেন দিন নিশ্চয়ই একটা সময়, তাহলে এই দিন সময়, তাহলে আমরা জানি যে সময় বোঝালে অধিকরণ কারক হয়, তাহলে এটা অধিকরণ কারক হবে। এটা বিভক্তি চাইনি, শুধু বলছে কারক কোনটি, অধিকরণ কারক। গুণানন্দ দাশের জন্মসাল কোনটি? শিক্ষার্থী বন্ধুরা, আপনারা একটা জিনিস খেয়াল করবেন, বাংলা সাহিত্যে কিছু কিছু কবি সাহিত্যিকদের জন্ম এবং মৃত্যুর সাল মিল রয়েছে একাধিক জনের, যেমন জসিমউদ্দিন এবং মুতাজ হোসেন চৌধুরীর জন্মসাল এক, জসিমউদ্দিন নজরুলের মৃত্যুর সাল এক, আবার নজরুল এবং জীবনানন্দ দাশ, বনফুল এদের জন্ম সাল কিন্তু এক। তাহলে 1899। দেখেন নজরুল এবং জীবনানন্দ দাশ এবং বলাইচাঁদ মুখোপাধ্যায়, যাকে আমরা বনফুল বলে ডাকি, প্রত্যেকের জন্ম হচ্ছে 1899 সালে। প্রাংশু শব্দের অর্থ কি? একটা পরীক্ষায় প্রশ্নটা এসেছে, প্রাংশু শব্দের অর্থ কি? প্রাংশু মানে হচ্ছে দীর্ঘকায় ব্যক্তি, ঠিক আছে। আপনারা পথে প্রবাসী অর্থাৎ সৈয়দ মুজতবা আলীর প্রবাস বন্ধু যদি এই গল্পটা পড়েন, তাহলে এখানে দেখবেন ভ্রমণ কাহিনীর মধ্যে আব্দুর রহমান যে লেখকের চাকর ছিলেন, সেই চাকরের উচ্চতা ছিল 7 ফুট 6 ফুট 4 ইঞ্চি, 6 ফুট 4 ইঞ্চি। তাহলে এই যে দীর্ঘ ব্যক্তিকে প্রাংশু বলা হয়, দীর্ঘকায় ব্যক্তি, দীর্ঘকায় ব্যক্তি প্রাংশু। অবশ্যই খেয়াল করবেন, বিসিএস এ এই জাতীয় প্রশ্ন কিন্তু এসেছে। পোস্টেজের বাংলা পরিভাষা কি? দেখেন অ্যাডমিশন টেস্টে এই প্রশ্নগুলো আসে, এবং যারা ইন্টার পরীক্ষার্থী তাদের কিন্তু পারিভাষিক শব্দ রয়েছে। আমরাও বা আপনারা বিভিন্ন ক্লাসে অর্থাৎ ইন্টার পরীক্ষায় এই পারিভাষিক শব্দ পড়ে আসছেন। পারিভাষিক শব্দ হচ্ছে এক ভাষাকে আরেক ভাষায় রূপান্তর। ইংরেজিতে আছে, এটার বাংলা কি হবে, সেটা হচ্ছে পরিভাষা, ঠিক আছে। তাহলে এই পরিভাষা পোস্টেজ, এটার পরিভাষা হচ্ছে ডাক মাশুল, ঠিক আছে। ডাক মাশুলটা কি? আমরা পোস্ট করার জন্য, চিঠি পোস্ট করার জন্য যে টাকাটা দিই, যে ক্ষতিপূরণটা দেওয়া হয়, সেটা হচ্ছে ডাক মাশুল, ঠিক আছে। টাকাটা দেওয়া, খাম কেনার জন্য, চিঠি পোস্ট করার জন্য আমরা যে টাকাটা দিই, সেটা হচ্ছে ডাক মাশুল, ইংরেজিতে বলে পোস্টেজ। দেখেন সমাস থেকে প্রশ্ন, আলুনি কোন সমাস? দেখেন আলুনি, লুন মানে হচ্ছে লবণ, নুন বলা হয় বা লুন বলা হয়। নুন আ লুনি মানে লবণ হয়নি। আমরা জানি যে শব্দের আগে অ, আ, অনা এই উপসর্গগুলো বসলে অনেক সময় শব্দের না বোধক অর্থ প্রকাশ করে। তাহলে আলুনি মানে লবণ হয়নি, তাহলে না সূচক অব্যয় দিয়া। তাহলে কি ধরনের সমাস? তৎপুরুষ সমাসের মধ্যে নয় তৎপুরুষ সমাস আছে। দেখেন নয় লুনি, নয় লুনি সমান আলুনি, তাহলে এটা হচ্ছে নয় তৎপুরুষ সমাস। তৎপুরুষ সমাসের মধ্যে আছে নয় তৎপুরুষ। নয় মানে হচ্ছে না, নেগেটিভ, না বোঝাবে, অর্থাৎ যে তৎপুরুষ সমাসের পূর্বপদে একটা না সূচক অব্যয় থাকে, তাহলে এখানে আ দিয়ে না সূচক কথা প্রকাশ হচ্ছে, তাহলে আলুনি হচ্ছে নয় তৎপুরুষ সমাস। যদি নয় কথাটা উল্লেখ না থাকে, শুধু তৎপুরুষ সমাস হবে। আবার নয় ভৌবরি সমাসও আছে, কিন্তু ভৌবরি সমাসের শেষে ভাঙতে গেলে কি হতো, যার শব্দটি আসতো, কিন্তু এখানে তা আসে নাই, এই জন্য এটা তৎপুরুষ সমাস হয়েছে। এর বিভাজন কি? দেখেন যুক্তবর্ণ বিভাজন, এগুলো কিন্তু পরীক্ষায় এসে থাকে। আমরা গত ক্লাসে দেখেছি ব্রাহ্মণ, ব্রহ্মপুত্র, এই যুক্তবর্ণের বিভাজনটা পরীক্ষায় এসেছে। এখন হচ্ছে এইটা, আমরা দেখেন লক্ষ্য, লক্ষণ, ঠিক আছে, এই বানানগুলো লিখে থাকি। তাহলে এর মধ্যে আমরা যখন ইংরেজিতে বলবো লক্ষণ, তখন কিন্তু ইংরেজিতে বলি লাক্সম্যান, ঠিক আছে, স্বর উচ্চারণ হচ্ছে। তাহলে এর মধ্যে আছে ক যোগ মূর্ধন্য। দেখেন ভাষা থেকে প্রশ্ন, ভাষার ধর্ম কি? ঠিক আছে, প্রত্যেকটা জিনিসের একটা ধর্ম আছে, বৈশিষ্ট্য আছে, ঠিক আছে। সেই বৈশিষ্ট্য, ভাষার প্রধান বৈশিষ্ট্যটা কি? দেখেন ভাষা, পূর্বেকার যুগের ভাষা 500 বছর, 100 বছর, 200 বছর, 1000 বছর আগের ভাষা কিন্তু আর বর্তমান ভাষা কিন্তু মিল নেই। তাহলে ভাষা কিন্তু নদীর স্রোতের মতো পরিবর্তন হচ্ছে, বদলে যাচ্ছে। তাহলে ভাষার ধর্ম হচ্ছে বদলে যাওয়া, ভাষার ধর্ম বদলে যাওয়া। পরবর্তী প্রশ্ন দেখেন,
ভাষার মূল উপাদান কি? ভাষার অনেকগুলো উপাদান রয়েছে। ভাষার উপাদান বাক্য হতে পারে, শব্দ হতে পারে, পদ হতে পারে, ধ্বনি হতে পারে। ঠিক আছে, ভাষার অনেক উপাদানের মধ্যে বলছে মূল উপাদান কি? অবশ্যই অর্থপূর্ণ ধ্বনি। আমরা যা উচ্চারণ করবো, একে অপরের সাথে কথা বলতে যাব, ভাব বিনিময় করতে যাব, তখন আমরা মুখ দিয়ে যে ধ্বনি উচ্চারণ করব, সেই ধ্বনিটার অর্থপূর্ণ ধ্বনি হতে হবে। ঠিক আছে, তাহলে ভাষার মূল উপাদান হচ্ছে ধ্বনি, তবে এটা অর্থপূর্ণ ধ্বনি। পরীক্ষায় থাকবে শুধু ধ্বনি, তাহলে ভাষার মূল উপাদান হচ্ছে ধ্বনি। পৃথিবীতে মোট ভাষা কতটি? আসলে জাতিসংঘের হিসাব মতে ভাষা আছে 6,500-এর উপরে। তবে এখানে যেটাকে মিন করা হয়েছে সেটা হচ্ছে স্বীকৃত ভাষা, অর্থাৎ যে ভাষাগুলোর ব্যাকরণ আছে, লিখিত রূপ আছে, এই ভাষাকে মিন করা হয়ে থাকে। তাহলে পৃথিবীতে মোট ভাষা আছে, অর্থাৎ লিখিত, যাদের ব্যাকরণ আছে, লিখিত রূপ আছে, সেরকম ভাষা হচ্ছে প্রায় 3,500। তাহলে প্রায় কতটা দিতে হবে এখানে? প্রায় 3,500 ভাষা রয়েছে। এটা হচ্ছে স্বীকৃত ভাষা, ব্যাকরণ আছে যেসব ভাষা, সেই ভাষাকে বলা হয়েছে। ঠিক আছে, আর বাংলা ভাষায় কথা বলে প্রায় 30 কোটি লোক। কোন বাঙালি প্রথম বাংলা ব্যাকরণ রচনা করে? প্রথম বাংলা ব্যাকরণ লিখেছে পর্তুগিজরা, ম্যানুয়েল দা আসম্পাচাও, এরপরে ইংরেজরা, ন্যাথানিয়েল ব্রাসি হ্যালহেড। এখানে বলছে প্রথম কোন বাঙালি, বাঙালিদের মধ্যে কে লিখেছে প্রথম? বাঙালিদের মধ্যে লিখেছে প্রথম রাজা রামমোহন রায়। এই ব্যাকরণের নামটা কি ছিল জানেন? গৌড়ীয় ব্যাকরণ। এই ব্যাকরণটা লেখা হয়েছে 1826 আর প্রকাশ হয় 1833। তবে একটি মজার ব্যাপার হচ্ছে, রাজা রামমোহন রায় বাঙালি, কিন্তু উনি ব্যাকরণটা লিখেছিলেন ইংরেজিতে। ওনার মৃত্যুর পর 1833 সালে কলকাতার স্কুল বুক সোসাইটি, এই সংস্থা, এই ব্যাকরণকে বাংলায় অনুবাদ করে প্রকাশ করে। তাহলে প্রথম বাঙালি হয়ে প্রথম ব্যাকরণ রচনা করেছেন রাজা রামমোহন রায়, এনাকে রাজা উপাধি দেওয়া হয়েছে। প্রথম বাংলা বা বাঙালি কবি কে? অথবা বাঙালি কবি হচ্ছে মিন্না। এর আরেক নাম হচ্ছে মৎস্যেন্দ্র। তাহলে মিন্নাতের আরেক নাম হচ্ছে মৎস্যেন্দ্রনাথ। তাহলে মিন্নাত হচ্ছে প্রথম বাঙালি কবি। আর যদি বলে প্রথম, চর্যাপদের কবিকে, চর্যাপদের প্রথম কবিকে, তাহলে হবে লুইপা। ঠিক আছে, এই লুইপা হচ্ছে চর্যাপদের প্রথম কবি, আর প্রথম বাঙালি কবি হচ্ছে মিন্নাত বা মৎস্যেন্দ্রনাথ। ভাষা ও ধ্বনি তৈরিতে সাহায্য করে কি? ভাষা, ধ্বনি। ঠিক আছে, আমরা যে কথা বলার জন্য যে যন্ত্রগুলো ব্যবহার করি, যেমন মুখ, নাক, ঠিক আছে, তারপরে কণ্ঠ, ওষ্ঠ, তালু, জিহ্বা, কণ্ঠ, তালু, তারপরে মুদ্ধা, দাঁত, এইগুলো হচ্ছে একসাথে বলে বাকযন্ত্র। বাক মানে হচ্ছে কথা, তাহলে কথা বলতে যে যন্ত্র সাহায্য করে সেটাকে বলে বাকযন্ত্র। তাহলে বাকযন্ত্র সাহায্যে আমরা ভাষা এবং ধ্বনি উচ্চারণ করে থাকি। তাহলে ধ্বনি এবং ভাষা তৈরিতে সাহায্য করে কি? বাকযন্ত্র। শিক্ষার্থী বন্ধুরা, আমি 25টি প্রশ্নের, গুরুত্বপূর্ণ প্রশ্নের সমাধান দেখাচ্ছি। সর্বশেষ প্রশ্ন দেখেন, সংশয় শব্দের বিপরীত কি? সংশয়, এর বিপরীত হচ্ছে প্রত্যয়। ঠিক আছে, এই প্রশ্নগুলো বিভিন্ন চাকরির পরীক্ষায়, সরকারি চাকরির পরীক্ষায় এসেছে। বিসিএস, নিবন্ধন, সরকারি মাধ্যমিক, প্রাইমারি এবং অডিটর বা যে কোনো পরীক্ষায় এই প্রশ্নগুলো সরকারি পরীক্ষায় এসেছে। আমি সেটা সমাধান দেওয়ার চেষ্টা করলাম ব্যাখ্যা সহ। আশা করি বুঝতে পেরেছেন। ক্লাস ভালো লেগেছে। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে